প্রথমেই থাকছে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে বললেন দলটির নেতারা। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে পাকিস্তানিদের সঙ্গে লীগ সরকারের তফাৎ নেই বললেন বিএনপি নেতা গয়েশ্বর। সর্বশেষ থাকছে বাইডেনের চিঠির পর শেখ হাসিনা জেলেনস্কি সাক্ষাৎ, কিসের ইঙ্গিত? এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে, এই বক্তব্য দিয়েছেন বিএনপি নেতারা। তারা অভিযোগ করেছেন বর্তমান সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। ১.৫ বছর ধরে গণতন্ত্র ফেরাতে বিএনপি আন্দোলন করছে, কথা উল্লেখ করে আব্দুল মঈন খান বলেন, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে। অত্যাচার নির্যাতন করার কারণে যে পাকিস্তানিরা রেহাই পায়নি, তাদেরই অনুসরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এমন অভিযোগ করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পাকিস্তানিদের চরিত্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চরিত্রের কোনো তফাৎ নেই। নির্যাতন নিপীড়ন করে পাকিস্তানের রক্ষা হয়নি, এই আওয়ামী লীগ সরকারেরও রক্ষা হবে না। সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনে প্রসঙ্গ টেনে সেলিমা রহমান বলেন, আমরা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলাম, জনগণ তাতে সাড়া দিয়েছে, ফলে আমরা সফল হয়েছি। আমরা দেশের সব মানুষকে সঙ্গে নিয়েই এই অবৈধ সরকারের পদত্যাগ ঘটিয়ে সত্যিকারের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনব। আইনের শাসন না থাকলে সব ক্ষেত্রেই বিশৃঙ্খলা হয় বলে সমাবেশে মন্তব্য করেন আলোচনা সভার প্রধান অতিথি ও বিএনপির প্রবীণ নেতা জমির উদ্দিন সরকার। তিনি বলেন, আইনের শাসন না থাকলে বিশৃঙ্খলা হতে বাধ্য। কারো অনেক টাকা থাকলেও তিনি ভোগ করতে পারবেন না। বাইডেনের চিঠির পর শেখ হাসিনা জেলেনস্কি সাক্ষাৎ, কিসের ইঙ্গিত? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের পথে রয়েছে। চলতি বছরের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে দক্ষিণ এশিয়ায় পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের খেলায় দুই দেশের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর সর্বশেষ লক্ষণ হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য সাক্ষাৎ। নির্বাচনের পর গত ৬ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান। তাতে বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও মানবিক সমস্যাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার আন্তরিক ইচ্ছা ব্যক্ত করেছেন বাইডেন। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য যৌথ রূপকল্পে অংশীদারত্ব করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তবে বাংলাদেশের নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তর যে বিবৃতি দিয়েছিল তার সুর ছিল বাইডেনের চিঠি থেকে সম্পূর্ণ ভিন্ন। সেখানে বলা হয়, বাংলাদেশে নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ আগের নির্বাচনে কারচুপি ও বিরোধীদের ভয়ভীতি দেখিয়ে জিতেছিল অভিযোগ করে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন বয়কট করে। সে সময় বাইডেন প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ এনে বাংলাদেশি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করেছিল। তবে বিশ্লেষকেরা বলছেন, বাইডেন প্রশাসনের এই অবস্থান পরিবর্তনের মূল একটি কারণ তাদের চাপাচাপি বাংলাদেশকে চীন রাশিয়া বলে ঠেলে দিতে পারে, যা আবার এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার ভারতের পছন্দ নয়। মার্কিন থিঙ্কট্যাঙ্ক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছিল তা বরং মস্কো ও বেইজিংকে সুবিধা দিচ্ছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে দেশ দুটির অভিযোগ ছিল। বাইডেন প্রশাসনের জন্য এমন পরিস্থিতি কখনোই কাম্য নয়। কুগেলম্যানের ভাষ্য, নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থানে শেখ হাসিনা বিরক্ত হলেও তিনি সবসময় ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছেন। কারণ বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশের গার্মেন্টস পণ্যের বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র। যাই হোক, শেখ হাসিনা যে বাইডেনের চিঠির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন তার নমুনা হল জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত। রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনের আত্মরক্ষার বিষয়ে গ্লোবাল সাউথের দেশগুলোর সমর্থন আদায়ের লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টা। একই সঙ্গে এই সাক্ষাৎকে বাংলাদেশ রাশিয়া সম্পর্কে ভারসাম্যপূর্ণ অবস্থানে আনার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। গত বছরের নভেম্বরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে রাশিয়ার ৩টি যুদ্ধজাহাজ ভিড়েছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে আলোচনা ও যৌথ মহড়ায় অংশ নেওয়া। এছাড়া বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও নির্মাণ করছে রাশিয়া। বাংলাদেশ রাশিয়া সম্পর্ক মূল্যায়ন করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ স্বাধীনতা যুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা ইঙ্গিত করে বলেন, রাশিয়া আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র এবং আমাদের এই বন্ধুত্বের শুরু স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই। পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনা ও জেলেনস্কির বৈঠকের ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভাবিত হবে না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, একই সময়ে একাধিক দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শেখ হাসিনা তার দক্ষতা দেখিয়েছেন এবং কৌশলগত সুবিধা হাসিলের ক্ষেত্র বাড়িয়ে নিয়েছেন। ইমতিয়াজ আহমেদ বলেন, হাসিনার সম্পর্ক কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমাবদ্ধ নয়, এর ঊর্ধ্বে গিয়ে দেখলে বোঝা যায় অনেক আমেরিকান দেশই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। শেখ হাসিনা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আরও অনেক পদক্ষেপই নিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে যখন নির্বাচন নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছিল তখন তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশে আনেন এবং এয়ারবাসের তৈরি বিমান কেনার কয়েক বিলিয়ন ডলারের চুক্তির বিষয়কে এগিয়ে নেন।
আওয়ামী লীগের থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের সিআরআই আলী শাহ ফরহাদ বলেন, শেখ হাসিনা নিজেকে এমন এক শক্তির জায়গায় নিয়ে গেছেন যেখানে তার নানা ধরনের অংশীদার আছে। তাকে উন্নয়ন ও প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার জন্য একভাবে কারও ওপর নির্ভরশীল হতে হয় না। কৌশলগত বিশ্লেষক সাহাব এনাম খান বলেন, যখন বিনিয়োগ ও উন্নয়নের প্রশ্ন ওঠে তখন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ অংশীদার। বিপরীতে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ও অস্ত্র সরবরাহকারী দেশ। সাহাব এনাম খান আরও বলেন, এই বিষয়টি রাশিয়াকে তৃতীয় স্থানে ঠেলে দেয়, যেখানে বাংলাদেশে দেশটির অংশগ্রহণ কেবল জ্বালানি ও পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ। তবে শেখ হাসিনা সরকারের একাধিক অংশীদার থাকার বিষয়টির সুবিধা যেমন আছে তেমনি আছে অসুবিধাও। এর কারণে নানা ধরনের ভূরাজনৈতিক জটিলতার প্রভাব পড়ে বাংলাদেশের ওপর। বিশেষ করে যুক্তরাষ্ট্র বনাম চীন, রাশিয়া এবং ভারত বনাম চীন সম্পর্ক বাংলাদেশের জন্য প্রায়ই অস্বস্তির কারণ হয়। বিশ্বে পরাশক্তিগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ের প্রেক্ষাপটে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখার ক্ষেত্রে রাশিয়া ফ্যাক্টর শেখ হাসিনার বড় চ্যালেঞ্জ হতে পারে বলে কুগেলম্যান মনে করেন। কুগেলম্যানের ভাষ্য, বাংলাদেশের রাশিয়া যাই করুক তা ওয়াশিংটনের উদ্বেগ বাড়াবে এবং বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র রাশিয়ার লড়াই জোরদার হবে। পাকিস্তানিদের সঙ্গে লীগ সরকারের তফাৎ নেই। গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কোনো তফাৎ নেই। গয়েশ্বর বলেন, আবার তারাই বলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো থাকতে চাই নাই, কিন্তু জনগণ আমাকে ছাড় না। আসলে এদের কোনো লাজলজ্জা নেই, এদের নৈতিকতা নেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। গয়েশ্বর বলেন, আমরা পাকিস্তানিদের বলেছিলাম তোমাদের বৈষম্যের শাসন মানি না। বাঙালি তাদের ব্যাল্টের মাধ্যমে পাকিস্তান মুসলিম লীগ সরকারের ভরাডুবি দেখিয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের মানুষের কাছে দিশারি, অসময়ের কাণ্ডারি। তার কথা যারা অস্বীকার করে তারা কাপুরুষ, অথবা স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবদান নেই। আওয়ামী লীগ আজকে হাজার হাজার কোটি টাকা খরচ করে নিজেদের পরিচিতি তুলে ধরছে নানা স্মৃতিচিহ্ন আবিষ্কারের দ্বারা। গয়েশ্বর বলেন, যেখানে নির্যাতন নিপীড়ন করে যেই পাকিস্তানের রক্ষা হয়নি, এই আওয়ামী লীগ সরকারও পারবে না। আজকে যেখানে রাষ্ট্রীয় সম্পদ যাদের রক্ষা করার কথা, তারাই তো লুট করে দেউলিয়া করেছে। কর্মসংস্থান নেই, দেশে হাজার হাজার বেকার। দেশ কোন দিকে যাচ্ছে? এজন্য তো মুক্তিযুদ্ধ হয় নাই। গয়েশ্বর বলেন, কারাগারে নেওয়ার পর তো নেতাকর্মীদের থেকে টাকা নিয়ে বাণিজ্য করে, জামিনের পরও মুক্তি নিয়ে সময়ক্ষেপণ করা হয়। আসলে অত্যাচারের শেষ কোথায়? আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নে যা করেছেন তা বলে শেষ হবে না। তিনি দেশের কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি করেছেন, শিক্ষার উন্নয়নে অসংখ্য স্কুল প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে যে নির্বাচন হয়েছিল সেখানে সব দল অংশ নিয়েছিল। স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আমরা যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি আজ ভুলুণ্ঠিত। এই সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে। আমরা এই দুইটি ফিরিয়ে আনার আন্দোলন করছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আমাদের সব অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে 1952 সালে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। সেই সঙ্গে 71 সালের মুক্তিযুদ্ধের বীজ বপন করা হয়েছিল।